Beneath the bed before you go to sleep. Keep on, I shine. You'll surely get burned if you reach out and touch. দীর্ঘদিন যাবত আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট বারবার পেয়েছিলাম আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ নিয়ে যাতে আমাদের চ্যানেলে রিভিউ নিয়ে আসা হয়। তো ওয়ালটনের তরফ থেকে এই ল্যাপটপটা আমাদের কাছে চলে এসেছিল আরও প্রায় 10 থেকে 12 দিন আগে। তো এই কয়েকটা দিন আমি এটাকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করেছি, বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আসলে ওয়ালটনের ল্যাপটপ কেমন, আপনারা কিনবেন কিনা, কাদের জন্য ভালো হবে, কারা দূরে থাকতে পারেন, বা এটা যে দামে এসেছে সেই দামে কতটুকু কি দিতে পেরেছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে ল্যাপটপ নিয়ে রিভিউ করার অভিজ্ঞতা আমার খুব একটা নাই। এর আগে শুধুমাত্র আমাদের চ্যানেলে একটা ল্যাপটপের রিভিউ দেওয়া হয়েছিল। যাই হোক, আমার ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করছি, একই সাথে এই ল্যাপটপের একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারবো। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সাধারণত ওয়ালটনের ল্যাপটপগুলো 5টা সিরিজ থেকে পাওয়া যায়। এর মাঝে 2টা রয়েছে এন্ট্রি লেভেল বা বাজেট সেগমেন্টে, তারপরে মিড রেঞ্জের জন্য রয়েছে, এবং অন্য 2টা সিরিজ রয়েছে যেগুলো কিনে একটু হাই এন্ড বা একটু বেশি দামের জন্য। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলছি এটা মিড রেঞ্জের টামারিন্ড সিরিজের। ল্যাপটপটির মডেল নাম্বার হলো ওয়ালটন টামারিন্ড EX710G। তো এখানে 710G এর অর্থ হলো এটা কোরাই 7 এবং 10th জেনারেশনের। ওয়ালটনের মূল্য রেখেছে 70,990 টাকা। আর এই ল্যাপটপের আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে যেটাতে কোরাই 5 10th জেনারেশন ব্যবহার করা হয়েছে, যার মূল্য আরও 10,000 টাকা কম রয়েছে। যেহেতু এই প্রথম আমাদের চ্যানেলে ওয়ালটন ল্যাপটপের রিভিউ করা হলো, সো বক্স কন্টেন্ট নিয়ে একটু বলা উচিত। অবশ্যই আমরা ল্যাপটপটি পেয়ে যাব, একে চার্জ করার জন্য একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, এবং এর বক্সে আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাগ, যে ব্যাগটাতে করে আপনি এই ল্যাপটপটা ক্যারি করতে পারছেন। একদম ছোটো ব্যাগও নয়, অন্য জিনিসপত্র ক্যারি করা যাবে অবশ্যই। তো মোটামুটি ভালো একটা প্যাকেজিং ছিল। তাহলে শুরুতে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্বন্ধে একটু জানা যাক। ডিজাইনের দিক থেকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা টোটালি সিলভার কালারের, এবং এর বোথ সাইডে কিন্তু আমরা মেটালিক একটা ফিনিশ লক্ষ্য করব, যার ফলে ল্যাপটপটার মানে একটা ভাব রয়েছে, একটা প্রিমিয়াম ভাব পাবেন অবশ্যই। দাম অনুযায়ী ঠিকঠাক রয়েছে। উপরের সাইডে আমরা ওয়ালটনের ব্র্যান্ডিং দেখতে পাবো, যেটা সবসময় হওয়ারই কথা। এটাও দেখতে বেশ ভালোই লাগছিল। ল্যাপটপটার থিকনেস হলো 18.8 মিলিমিটার। এটাকে আপনি মোটেই মোটা বলতে পারবেন না, আবার একদম যে স্লিমেস্ট সেটাও বলতে পারছেন না। আমার মনে হয় বাজেট বিবেচনায় এর থিকনেসও ঠিকঠাক রয়েছে, আর এর ওজন হলো 1.4 কেজি। তো বলা যায় মোটামুটি একটা হালকা পাতলা ল্যাপটপ। আমরা যদি লিডটাকে ওপেন করি, রেগুলার ল্যাপটপের মতো অবশ্যই ডিসপ্লেটি দেখতে পাবো। এখানে কিবোর্ড রয়েছে টাচ প্যানেল, তো মোটামুটি যা থাকে তাই। তবে এখানে আপনারা খেয়াল করছেন যে এখানে ওয়ালটনের ব্র্যান্ডিং করা হয়েছে, অন্য পাশে টামারিন্ড লেখা রয়েছে, এবং রাইট সাইড আমরা দেখতে পাবো EX7 লেখা রয়েছে। তো এটা একটু হিজিবিজি লাগছে, আর একটু ক্লিন রাখা সম্ভব হতো হয়তো। ওকে, আমরা চলে আসি পোর্টস অ্যান্ড বাটনে। লেফট সাইডে আমরা লক্ষ্য করবো চার্জিং পোর্ট রয়েছে, তার পাশে একটি সিম কার্ড স্লট দেওয়া হয়েছে, যেটা আপাতত ডিসেবল করে রাখা হয়েছে। এরপরে আমরা পেয়ে যাবো একটি USB পোর্ট, USB-A পোর্ট, যেটা কিনা 3.1 Gen 1। এরপরে রয়েছে পাওয়ার সুইচ, যার মাধ্যমে আপনি মূলত এটাকে অন করবেন। তারপরে আমরা দুইটা 3.5 মিলিমিটার জ্যাক লক্ষ্য করব, যার একটির মাধ্যমে আমরা মাইক্রোফোন ব্যবহার করতে পারবো এবং অন্যটির মাধ্যমে ইয়ারফোন ব্যবহার করতে পারছেন। তবে এই জিনিসটাকে একটার মাধ্যমে করা সহজ হতো, তবে এইরকম থাকলে হয় কি দুইটা আলাদা আলাদাভাবেও ব্যবহার করার সুযোগ থাকে। রাইট সাইডে রয়েছে ইথারনেট জ্যাক, যেখানে আমরা সরাসরি ল্যান কানেকশন ব্যবহার করতে পারছি। এর পাশেই রয়েছে একটি মাল্টি কার্ড রিডার। তারপরে আমরা পেয়ে যাব HDMI ফিমেল পোর্ট, রয়েছে মিনি ডিসপ্লে পোর্ট, USB পোর্ট রয়েছে একটি, এবং তার পাশে আমরা পেয়ে যাব USB টাইপ C পোর্ট, যেটাও কিনা 3.1 Gen 2। তো লক্ষ্য করুন, একটা ল্যাপটপ হিসাবে এটাতে কিন্তু একদম রেগুলার সমস্ত রকমের পোর্টস অ্যান্ড বাটন দিয়ে দেওয়া হয়েছে। হয়তো এই বাজেটে আরও বেশ কিছু ল্যাপটপে আমরা এত কিছু একসাথে দেখি না, তো এই জন্য ওয়ালটনকে একটা থামস আপ। ওকে, কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। এই ল্যাপটপটির ডিসপ্লের সাইজ হলো 14 ইঞ্চ। এটা IPS LCD প্যানেল, যা ফুল HD+ রেজুলেশনের। আর এটা কিন্তু ম্যাট, গ্লোসি নয়। গ্লোসি হলে যে জিনিসটা হয়, লাইট টাইট পড়লে পরে রিফ্লেকশন দেখা যায়, তো ম্যাট হওয়াতে এই সুবিধাটা অবশ্যই পাচ্ছেন। ডিসপ্লের কোয়ালিটি অবশ্যই ভালো রয়েছে, যেহেতু IPS LCD প্যানেল, এর থেকে অবশ্যই ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। বেশ ভাইব্রেন্ট কালার দেয়, দেখতে অবশ্যই ভালো লাগছিল। আর এর যে ব্রাইটনেস, সেটা আমার কাছে মনে হয়েছে একদম ঠিকঠাক রয়েছে। মূলত ল্যাপটপগুলো আসলে ইনডোরে ব্যবহার হয়ে থাকে, সেই হিসাবে এর যে ব্রাইটনেস সেটা একেবারেই ঠিকঠাক। তবে এর কালার অ্যাকুরেসি আরেকটু বেটার হতে পারতো বলে আমার কাছে মনে হলো। ওভারঅল বলা যায় এর ডিসপ্লে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। তবে হ্যাঁ, কমপ্লেন করার একটা জায়গা রয়েছে, যদিও সেটাকে ডিসপ্লের পার্টে ফেলানো যায় না, আবার ডিসপ্লের বিষয়ই। সেটা হলো ল্যাপটপটার যে সাইজ, সেই অনুপাতে ডিসপ্লেটা আরেকটু বড় দেওয়া যেত, অথবা ল্যাপটপটাকে চাইলে আরেকটু ছোট করা যেত। এর মানে দাঁড়ালো এটাই, ল্যাপটপটার ডিসপ্লের পাশে যে আমরা বেজেলস লক্ষ্য করব সেটা একটু বেশি রয়েছে। তো
তো নর্মালি হয় কি, এমনিতেই ল্যাপটপটার কালার হলো গিয়ে সিলভার কালারের, তো ডিসপ্লের পাশে যখন বেজেলসটা একটু মানে হাইলাইটেড হয়ে থাকে সেটা চোখে লাগে আর কি। তবে এটা কোনো প্রবলেমের বিষয় নয়। এবারে কিবোর্ড, ওয়ালটনের এই ল্যাপটপটিতে আমরা বিজয় লেআউটের কিবোর্ড পেয়ে যাচ্ছি, যেটা আমাদের অনেকেরই প্রয়োজন হতে পারে, কারণ বাংলা টাইপিংয়ের একটা বিষয় থাকে। এর কিবোর্ড থেকে আপনি খুব ভালো রকমের একটা ট্যাকটাইল ফিল পাবেন। তবে আমার যা মনে হলো, দুইটা কিয়ের মাঝে গ্যাপটা যদি একটু কম হতো তাহলে মনে হয় বিষয়টা আরও দারুণ হতে পারতো। সেই ক্ষেত্রে যে জিনিসটা হতো, টাইপিং মিস্টেক হওয়ার পসিবিলিটি কম থাকতো। তবে এগুলো আসলে অভ্যাসের ব্যাপার, কয়েকদিনের মধ্যে আপনি ইউজ টু হয়েও যাবেন। আর এই কিবোর্ডটা কিন্তু ব্যাকলিট, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা আলো জ্বলতে দেখবো, এবং যেটাকে আপনি 3 স্টেপে বা 3 স্টেজে সেট আপ করে নিতে পারছেন, কম বেশি বাড়তি এভাবে করে। এবং যতটুকু আলো হয় তাতে খুব ভালোভাবেই একদম লাইট অফ করেও এটাকে চালানো যায়। কিবোর্ডের পরে রয়েছে টাচপ্যাড, যেটা খুবই রেসপন্সিভ এবং স্মুথ। তবে এর সাইজটা আরেকটু বড় রাখা গেলে মনে হয় ভালো হতো, সেই ক্ষেত্রে কাজ করতে একটু সুবিধা হতো। আর এখানে যে দুটো বাটন রয়েছে সেটা ততটা ট্যাকটাইল ফিল দিচ্ছিল না। এটা মনে হয় আরেকটু ভালো হলে মানে জিনিসটা আর কি, ফিলটা আর কি ভালো পাওয়া যেত আর কি। এবারে এর স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে একটু জানা যাক। ল্যাপটপটির নিচের দিকটাতে দুপাশে আমরা লক্ষ্য করব দুইটা স্পিকার গ্রিল রয়েছে। তো ল্যাপটপটা আসলে খুব একটা মানে উঁচু হয় না যখন কিনা আপনি নিচে রাখবেন, তো যে কারণে আপনার মনে হতে পারে সাউন্ডটা কি একটু কম বের হচ্ছে বা আটকে যাচ্ছে কিনা। আসলে বিষয়টা সেরকম নয়। ল্যাপটপটাকে যদি আপনি এভাবে হাতে তুলেও রাখেন তাও খেয়াল করবেন যে সাউন্ড লেভেলটা একটু কম রয়েছে। আমার যা মনে হয়, এর যে স্পিকার গ্রিল এই বরাবর আসলে এর স্পিকারটি নেই, সেটা হয়তো বা একটু ডিস্টেন্সে রয়েছে এবং সেখান থেকে পাইপিংয়ের মাধ্যমে স্পিকার গ্রিল এই জায়গায় নিয়ে আসা হয়েছে, এমনটা আমার পার্সোনাল ধারণা, যে কারণে এর থেকে সাউন্ডটা একটু আমরা কম পাচ্ছি। তবে একটু স্টেরিও সারাউন্ডিং সাউন্ড দেয়, যেটা শুনতে বেশ ভালোই লাগে আর কি। ওভারঅল বিবেচনায় বলা যায় এর সাউন্ড কোয়ালিটিতে আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা অবশ্যই ছিল। এই বাজেট বিবেচনায় এর থেকে আরেকটু লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড অবশ্যই আশা করা যায়। তো পারফরমেন্সে যাওয়ার আগে এর থার্মাল বা কুলিং সিস্টেম সম্বন্ধে একটু জানা যাক। এর নিচের দিকটাতে আমরা লক্ষ্য করবো এখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে। মূলত এটার মাধ্যমে বাতাসটাকে টেনে ভিতরের দিকে নিবে, এবং ওই নিচ থেকে বাতাস টেনে নিয়ে বের করার জন্য এক্সস্ট রাখা হয়েছে ঠিক এই বরাবর। তার মানে বাতাসটা যখন বের হচ্ছে এটা ঠিক উপরের সাইড দিয়েই বের হচ্ছে। তো এই ফ্যান এই ল্যাপটপটিকে কতটা ঠান্ডা রাখতে পারছিল? আমার যা মনে হলো, ল্যাপটপটা নর্মাল ইউজেসে তেমন একটা গরমই হয় না, মানে রেগুলার ইউজেসে খুব একটা গরম হচ্ছিল না। তবে এরকম বাজেটেরই বিভিন্ন ল্যাপটপকে আমরা আরও বেশি গরম হতে দেখি, সেই হিসেবে বলা যায় অনেকটাই কম গরম হচ্ছিল। আমার নিজস্ব যে ল্যাপটপ ওইটা প্রচুর গরম হয়ে যায়, মানে ঠিক সেম পারফরমেন্সে গিয়ে, বাট এইটা অতটাও গরম হচ্ছিল না। তাই বলা যায় যে এর কুলিং সিস্টেমটা আসলে বেশ ভালোভাবে কাজ করে, একই সাথে এর পারফরমেন্সটাও ধরে রাখতে পারে। পারফরমেন্স, ওয়ালটনের এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ইন্টেল কোর i7 10th জেনারেশনের একটি প্রসেসর, যার মডেল নাম্বার হলো 10510U। র্যাম রয়েছে 8GB DDR4 এর, যা 2600 মেগাহার্টসের। রয়েছে SATA 3 স্ট্যান্ডার্ডের 512GB SSD। ফাইনালি এই ল্যাপটপের পারফরমেন্স কেমন ছিল? মূলত এই ধরনের ল্যাপটপগুলো তৈরি করা হয় অফিস গোয়িং পার্সনস বা স্টুডেন্টদের জন্য বা রেগুলার ইউজেসের জন্য। বড় ভারী ভারী কাজ, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, এই ধরনের কাজের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আসলে ব্যবহার করা হয় না। তবে হ্যাঁ, সেগুলো কি একদমই করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু এই বাজেটেরই আপনি একটা ডেস্কটপ থেকে আপনি যে ধরনের পারফরমেন্স পাবেন সেই ধরনের পারফরমেন্স অবশ্যই ল্যাপটপ থেকে পাবেন না। স্পেশালি কিছু কিছু ল্যাপটপ রয়েছে যেগুলোর দাম আরও বেশি, যেগুলো স্পেশালি ওই ধরনের কাজের জন্য তৈরি করা হয়। তারপরেও ডেস্কটপের সাথে আসলে ল্যাপটপ কম্পেয়ার করার মতো এখনও ওই জায়গায় আসতে পারেনি। ইন ফিউচারে অবশ্যই চলে আসবে কোনো একটা সময় হয়তো, কিন্তু বর্তমান সময়েও এই গ্যাপটা স্টিল রয়ে গিয়েছে। সো এইটার যে পারফরমেন্স ছিল সেটাকে বলা যায় রেগুলার কাজের জন্য একদম পারফেক্ট কিছু। সেই সাথে আপনি এখানে ফটোশপের কাজ করতে পারছেন, টুকটাক যদি আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান সেটাও করতে পারবেন। তবে সেটা অবশ্যই ফুল এইচডি প্লাস বা 1080p রেজুলেশনের ভিডিও নিয়ে এডিট করার জন্য ঠিকঠাক রয়েছে। ভিডিও এডিটিংয়ের জন্য আমি এখানে একাধিক সফটওয়্যার রান করে দেখেছি এবং প্রত্যেকটাই ভালোভাবে কাজ করছিল। তবে এটাকে একদম সুপার স্মুথ বা সুপার ফাস্ট বলা যাবে না, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো অবশ্যই। যেহেতু এটাতে ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে, সে কারণে ভিডিও রেন্ডারিংয়ের ক্ষেত্রেও একটু টাইম লেগে যাচ্ছিল। যদি ডেডিকেটেড গ্রাফিক্সের ব্যবস্থা থাকতো অবশ্যই এখানে আরেকটু ফাস্ট কাজ করতো। এবারে অনেকেরই প্রশ্ন থাকবে এটা দিয়ে কি গেমিং করা যাবে? অনেকে আবার জিজ্ঞাসা করবেন পাবজি টাবজি খেলা যাবে কিনা। এটা দিয়ে আসলে পাবজি খেলার জন্য ওই ধরনের কিছু অবশ্যই হবে না, কারণ ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আপনারা জানেন অবশ্যই পাবজির মতো গেম বা এই ধরনের ভারী গেম খেলার জন্য অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকতে হয়। তো সেই জিনিসটা আমরা যেহেতু এই ল্যাপটপে পাচ্ছি না, গেমিংয়ের জন্য এটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট কিছু হবে না। তবে আপনি চাইলে ছোটোখাটো গেমগুলো অবশ্যই খেলতে পারবেন। ইভেন আমি এখানে অ্যাসফল্ট 9 রান করেছিলাম, যেটা খেললে ল্যাপটপটা তুলনামূলকভাবে একটু গরম হচ্ছিল, তবে পারফরমেন্স বেশ ভালোই ছিল। আর এই গরম মানে সেই গরম না, মানে ওই লেভেলের গরম না, জাস্ট নর্মাল টাইমের চাইতে একটু বেশি হিট আপ হচ্ছিল, কিন্তু এটা মোটেই ইস্যুর পর্যায়ে পড়ে না। তো আমি বলবো টুকটাক গেমিংয়ের জন্য এটা ঠিক আছে। ফটোশপের কাজ করা যাবে, ইলাস্ট্রেটরের কাজগুলোও করা যাবে। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান তারা টুকটাক কাজ করতে পারবেন, কিন্তু একদম প্রফেশনাল লেভেলের মতো অবশ্যই কিছু নয়। তো পারফরমেন্সের ক্ষেত্রে আপনাদেরকে আমি এটাই বলবো, আপনি যদি রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন একই সাথে মাঝে মাঝে টুকটাক গেমিং করবেন, আপনার মাঝে মাঝে ভিডিও এডিটিং করতে হতে পারে, আবার গ্রাফিক্স নিয়ে টুকটাক কাজ করবেন,
তাহলে তাদের জন্য এটা ঠিকঠাকই রয়েছে। বাট এই বাজেট বিবেচনায় এই ল্যাপটপের যে পারফরমেন্স ছিল সেটা আসলেই ভালো বলতে হচ্ছে। ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল? আমি এর থেকে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, তবে এটা বিভিন্ন কেসে বিভিন্ন রকম রেজাল্ট দিচ্ছিল। আর সেটা হবারই কথা, কারণ হলো আপনি কিভাবে ব্যবহার করছেন সেটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি শুধুমাত্র গেমিং করেন বা এই ধরনের কাজগুলো বেশি করেন সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন। আপনি ডিসপ্লে লাইট বেশি বাড়িয়ে রাখছেন সেই ক্ষেত্রে একটু কম পাবেন। বাট আপনি যদি রেগুলার কাজগুলো করেন বা লাইট ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা গেছে এটা আপনাকে অনায়াসে 6 ঘন্টার মতো চালিয়ে নিতে পারছে। ল্যাপটপটির ডিসপ্লের উপরে আমরা 1 মেগাপিক্সেলের একটি ওয়েবক্যাম দেখতে পাবো, যেটা ওই অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছিল। আপনারা জানেন যে ল্যাপটপের এই ধরনের ওয়েবক্যামগুলোর রেজাল্ট খুব একটা ভালো হয়ে থাকে না, মোটামুটি মানে ঠিকই রয়েছে, এটাকে খারাপও বলা যায় না আবার আহামরি কিছু বলা যায় না। ওকে, এবারে এর প্রাইস সম্বন্ধে কিছু বলার রয়েছে অবশ্যই। ওয়ালটনের ল্যাপটপ 70,000 টাকা, যেটা আমাদের কাছে একটু বেশি দাম বলেই মনে হতে পারে। মানে ওয়ালটনের ল্যাপটপ এত দামি ল্যাপটপ তৈরি করে এমনটাই হয়তো আমরা জানতাম না, ইভেন আমি নিজেও জানতাম না, সত্যি বলতে এটাই। তো ওয়ালটন যখন এই ল্যাপটপটা পাঠায় আমি তখন ভাবি এত দামি ওয়ালটনের ল্যাপটপ কীভাবে এটা মানুষজন ওয়ালটনের ল্যাপটপ এত দাম দিয়ে কেন কিনবে। তো এই কেন কিনবে এই প্রশ্নের উত্তরটা আমি আসলে পেয়েছি এটা ব্যবহার করতে গিয়ে মনে হলো যে না, আসলে ওয়ালটন ভালো কাজ করছে এবং তারা এই ল্যাপটপের যে দামটা রেখেছে, হ্যাঁ সেটা একটু কম হলে আমাদের জন্য অবশ্যই ভালো হতো। দেশীয় প্রোডাক্ট দেশে তৈরি হয়েছে সেই হিসেবে আমরা একটু কম দামে আশা করতেই পারি। তবে যেহেতু তাদের পরিমাণটা কম পরিমাণে তৈরি করছে, যে কারণে প্রোডাক্ট কস্টিং বেশি হয়ে যায়। একটা সময় আসবে যখন হয়তো ওয়ালটনের ল্যাপটপের প্রতি আমাদের আস্থা তৈরি হবে, আমরা অনেকেই ব্যবহার করব, দামটা আস্তে আস্তে কমবে। তো এই কয়েকটা দিন ব্যবহার করার পরে আমার যা মনে হলো যে না, এই দাম দিয়ে কিনলেও এই ল্যাপটপটা অবশ্যই ব্যবহার করা যায়। কারণ হলো সবাই চাইলে আসলে ভালো কিছু তৈরি করতে পারে, কারণ আপনি ভালো জিনিসটা একটু বেশি দাম দিয়ে কিনছেন, সো ভালো হবে, এটাই স্বাভাবিক। তো আপনার বাজেট যদি এরকম হয়ে থাকে এবং প্রয়োজনটা যদি এই ল্যাপটপের সাথে ম্যাচ করে তাহলে আপনি অবশ্যই এটাকে নিয়ে নিতে পারেন। আর বাজেট যদি কম হয় তাহলে বলছি আমরা খুব শীঘ্রই ট্রাই করবো আপনাদের জন্য আরও কম বাজেটের ওয়ালটন ল্যাপটপের রিভিউ নিয়ে আসার জন্য। তো ভাই লোক, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ল্যাপটপটি সম্বন্ধে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টস করে জানান। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।